আমার বিরুদ্ধে এখন এইগুলো প্রোপাগান্ডা আকারে ছড়ানো হচ্ছে যে আমি বাম রাজনীতি করেছি। আচ্ছা, মার্কস পড়া যদি বাম রাজনীতি হয় তাহলে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে সবাই মার্কস পড়েছে, যারা শিবির করছে বা যারা ডান করছে সবাই মানে মার্কস পড়েছে, তাই না? আমরা সব ক্লাসেই পড়ি। এখন আমি যদি মধ্য দিয়েও পড়তে পারি এবং আমি নিজে পড়াতেও পারি, তাহলে আমাকে শিবির বলেন। তিনি আসলে নির্বাচন করছেন এবং আসলে আপনি অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার একটা পরিচিতি আছে। এর মধ্যে আপনি নির্বাচন করছেন, এই নির্বাচনে আপনি মানুষকে শিক্ষার্থীদেরকে আসলে কি দিতে চাচ্ছেন আসলে? না, আমি যে কথাটা বলেছিলাম যে অনেক প্রার্থীদের সাথে আমার কথা হয়েছিল, আমি যখন প্রথমবার বলেছিলাম যে ইলেকশন করব, কারণ দেখা যায় যে মানুষের অনেকেই বলছে যে রাজনৈতিক তো অভিজ্ঞতা দরকার আছে। তো ডাকসুর পোস্টটা তো আসলে রাজনৈতিক অভিজ্ঞতার পোস্ট না, এটা স্টুডেন্টের সাথে টিচারদের এবং অ্যাডমিনিস্ট্রেশনে কমিউনিকেট করার জন্য 1923-তে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেখান থেকে দেখবেন যে প্রথম দিকে যারা এখানে ভিপি হয়েছেন প্রত্যেকে শিক্ষক হয়েছেন, যেমন মমতাজুর রহমান তরফদার, বিখ্যাত হিস্ট্রিয়ান। তো আরও অনেকেই রয়েছেন যারা ডাকসুর ভিপি ছিলেন কিন্তু পরবর্তীতে রাজনীতি করেন নাই। ফলে এই জায়গা থেকে আমার একসময় মনে হয়েছে ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ এ গ্লোরিয়াস পাস্ট, তো আমার কিছুটা ইন্টারভেন করা উচিত পলিটিক্সে। কারণ আমি যে সকল বিষয়ে ফেসবুকে লিখি এগুলো অন্য প্রার্থীরা কাউন্টই করবেন না, তাই না? আমি অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট, সো আমার মনে হয়েছে যে আমার ভিপি পদটা রান করা উচিত, অন্তত কিছু ডিসকোর্স ক্রিয়েট করা, এই যে দাবিগুলো রয়েছে যেগুলো ইউনিভার্সিটির প্রধান সমস্যা সেগুলো ইন্ট্রোডিউস করা, যাতে করে অন্য যারা ভিপি প্রার্থী হবেন, আমি তখনও জানতাম না যে আমি 100 ভোট পাবো কিনা। এবং আমি এটা আমি আসলে মনে করেছি যে আমি খুবই চিল মুডেই ছিলাম, জাস্ট আমি ক্লাস করব, যাবো, আসবো, জাস্ট আমি ভিপি পোস্ট ইলেকশন করছি, দ্যাটস ইট। কারণ জীবনে ডাকসু কবার আসবে এটা আসলে এটাই শেষ। আমি যেহেতু আর 4 মাস আমার ছাত্রত্ব রয়েছে, তো ফলে আমার এটাই মনে হয়েছিল, এই কারণে আমি ডাকসুতে এসেছিলাম। এবং এই কথাটা আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র অর্গ্যানগুলো রাজনীতি করেছে তারা ছাত্রদের অধিকার বিরোধী রাজনীতি করেছে। যখনই আমরা কোনো অধিকার নিয়ে আন্দোলন করেছি, আচ্ছা আমি যদি বলি যে আমি খাবারের দাবি চাই, আমাদের স্টুডেন্টের খাবারের সমস্যা আছে, আমাদের জমিগুলো সরকার দখল করে নিয়েছে, তো আমাদের যে প্রধান সমস্যাগুলো রয়েছে, স্কিল ডেভেলপমেন্টে কোনো ফোকাস নাই, টিচার্স অ্যাসেসমেন্ট নাই, মানে একটা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টেবিলিটি ছাড়া চলছে। এবং এইটার প্রধান পৃষ্ঠপোষক কারা? যারা ছাত্র সংগঠনগুলো রয়েছে। এর আগেও দেখেছেন যে ক্যান্টিনগুলো থেকে বাকি খেয়েছে কারা? লক্ষ লক্ষ টাকা বাকি খেয়েছে। তো ক্যান্টিনগুলো চলেছে কীভাবে? ক্যান্টিন তার খাবারের মান কমিয়ে দিয়েছে, দিয়ে আমাদের টাকাগুলো দিয়ে চলছে। ফলে আমি বলেছি যে এরা ছাত্রদের অধিকার বিরোধী রাজনীতি করছে, তার প্রমাণ হচ্ছে জুলাই আপনি দেখবেন প্রথম হামলা কারা করেছে? ছাত্রলীগ করেছে। অর্থাৎ আমরা ক্ষমতাসীন যে দল থাকে সেই দলের বিরুদ্ধে কিছু বললেই তার প্রক্সি অর্গানাইজেশনগুলো আমাদের উপর হামলা করে। এটা শুধু আজকে করেছে এমন না, আপনি দেখবেন 2002-এ শামসুন্নাহর হলে হামলা হয়েছে, পুলিশ এবং ওই সময়ের যে ক্ষমতাসীন ছাত্র দল ছিল তারা হামলা করেছে। এটা নর্মাল একটা তাদের একটা হিস্ট্রিতে দেখানো আছে, আমি তো মিথ্যা কথা বলছি না, আপনারাও জানেন যারা সাংবাদিকতায় আছেন। তো আমি বলেছি যে এই জন্য প্রত্যেকটা সরকার আসলে ডাকসুকে ভয় পাচ্ছে, এই স্টুডেন্টের আলাদা কোনো ভয়েসের দরকার নাই, এই পলিটিক্যাল অর্গানগুলো ভাগ করেই তাদের ভয়েস। কেউ কিছু শুনলে তাদের কাছে জিজ্ঞাসা করে যে ক্যাম্পাসের কী হবে। তো আমি বলেছি তাদের হাতে আমাদের কেন ভাগ্য নির্ধারিত থাকবে, আমরা আমাদের নিজস্ব ভাগ্য নির্ধারণ করতে হবে। এইটা হচ্ছে আমার অ্যাক্টিভিজমের মূল কথাটা ছিল, যেটা আমি সবার কাছে রিচ করাতে চাইছিলাম। কারণ আমি ছাড়াও কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি আরেক স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিন, কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু সেম হবে। আমি এটাই বলেছি, যদি আপনি স্বতন্ত্র দাঁড় করান, একজন জেনারেল স্টুডেন্টকে দাঁড় করান যে শুধু পড়ালেখা করতে এসেছে, তাহলে ঢাবি এই মুক্তিটা পাবে। দ্যাট ইজ মাই অ্যাক্টিভিজম। আমি কোথাও বলি না আমাকে ভোট দিন, সো আমি কারোর কাছে ভোট চাই না, আমি এখনও চাচ্ছি না। আমি বলেছি যে আপনার যদি ভালো মনে হয় তাহলে আপনি এটা পিক করতে পারেন। অনেকেই স্বতন্ত্র প্রার্থী আছে, যেমন তাদের কোনো পলিটিক্যালি তাদের কোনো লক্ষ্য নাই, কিন্তু ছাত্র শিবির কিংবা ছাত্রদল কিংবা অন্যান্য প্যানেলের সঙ্গে অনেকে যুক্ত হয়েছে। আপনি কেন যুক্ত হন? না, আমার কাছে প্যানেলে যুক্ত হলে যেটা হয়, একটা প্যানেলের প্রেশার তো আমার উপর পড়বে। সো আর পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি এরকম সিস্টেম নাই যে এরকম ইলেকশন হলে মিডিয়া থাকে। অক্সফোর্ড ইউনিভার্সিটির যে প্রেসিডেন্ট রয়েছে, স্টুডেন্ট ইউনিয়নের, অক্সফোর্ড এসইউর, তাকে কেউ চিনে না, তাই না? আমরাও কেউ খোঁজ রাখি না। এত পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় কেমব্রিজ ইউনিভার্সিটি রয়েছে, স্টুডেন্ট ইউনিয়ন, আমরা তাকেও চিনি না। তার মানে তারা শুধু স্টুডেন্ট হিসেবে কাজ করে, অন্যদের যাতে আরও বেশি করে শিক্ষকদের সাথে যোগাযোগ করে যে অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষার মানটা উন্নতি করা যায়। কারণ আসলে শুধুমাত্র টিচার অ্যাক্টিভ থাকলে তো হবে না, স্টুডেন্টেরও লার্নার্স অটোনমি রয়েছে, আমরা যেটা বলি স্টুডেন্টস অটোনমি বলেছি। ক্লাসের ভেতরে স্টুডেন্টেরও একটা অটোনমি থাকে। সো দুইজনের অ্যাক্টিভ না থাকলে সে বিষয়টা হয় না। তো ঢাকা ভার্সিটিতে যেটা হয়, এখানে শুধু কর্মচারী এবং শিক্ষকরা অ্যাক্টিভ, আর স্টুডেন্টরা শুধু নির্যাতিত হয়েই যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি অ্যাজ এ স্টুডেন্ট দাঁড়াবো। এই যে আমি বললাম না যে আমি পাশ করার জন্য আসিনি, পাশ করার জন্য হলে আমি প্যানেলে যাইতাম, হয়তো জিএস বা জিএস পদে আমি ইজিলি পাশ করতে পারতাম। একাডেমিক আপনার ক্যারিয়ারে পড়াশোনার কী অবস্থা, রেজাল্টের কী অবস্থা, এই যদি মানুষ একটু যদি
রেজাল্ট অনার্সে আমার ফার্স্ট ক্লাস রয়েছে এবং আমি পড়ালেখাতে একটু কম অ্যাক্টিভ, মানে ইউনিভার্সিটিতে একটু কম আসতাম। কারণ হচ্ছে আমার বাইরের পড়ালেখার একটা জগৎ আছে, রাজনীতি, দর্শন, এইসব বিষয়ে আমি বক্তৃতাও করেছি। আপনারা আমার ফেসবুকে গেলে দেখবেন বা নানা জায়গায় ভাইরাল হয়েছে। তো এই বই পড়া আমার জন্য একসময় কাল হয়েছে, যেটার উদাহরণ আজকেও আমি দেখতে পাচ্ছি। যেমন আমি 19 সালে যখন ভর্তি হয়েছিলাম, জাসদের উত্থান পতন বই তখন এই যে আমাদের রকমারিতে বেস্ট সেলার নাম্বার 1 ছিল। দেখবেন প্রথমা থেকে বইটা যখন বেরিয়েছিল প্রচুর সমালোচনা হয়েছিল, কারণ প্রথম পার্টি হিস্ট্রি লেখা হয়েছে। সো বইটা পড়লে আপনি মনে হবে উত্তাল সেই 70 থেকে 90-এর যে রাজনীতি সেটা আপনার ভেতরে আসবে। এবং এখানে একজন রহস্য পুরুষ নামে একজন রাজনীতিবিদ ছিল, সিরাজুল আলম খান, যার ছবি আমার হচ্ছে কাভার ফটোতেও দেওয়া ছিল আমার আইডির। তো সেই সিরাজুল আলম খানের সাথে আমি দেখা করতে চাইতাম, কারণ আমি ফার্স্ট ইয়ারে পড়ি, দ্য ফ্যাসিনেশন, যে এরকম একজন মানুষ আছে যাকে মানে দেখা যায় না, সে আড়ালে আছে, তার সাথে আমি দেখা করতে চাই। পরে আমি ওই সময়ের যে ছাত্র সংগঠন ছিল, তাদের 3টা ছাত্র সংগঠন ছিল। একটা হচ্ছে জাসদ ইনু, আরেকটা হচ্ছে শরীফ নুরুল আম্বিয়া, যেটা হচ্ছে 14 দলের বাইরে ছিল। 14 দল আপনারা জানেন, যেটা আওয়ামী লীগের সাথে ছিল। তার বাইরে ইনু থেকে ভেঙে এসে একটা দল করে তারা, সম্ভবত 16 সালের দিকে, আমি জানি না। শরীফ নুরুল আম্বিয়া, তাদেরই একটা অর্গানাইজেশন ছিল, তাদের লোক ছিল মনে হয় 4 জন, মানে সেন্ট্রাল সভাপতি, সেক্রেটারি, আর ঢাকা ভার্সিটির সভাপতি, সেক্রেটারি, রাইট, 4 ম্যান। আর যারা ছিল আশেপাশের বিভিন্ন জায়গার সাবেক কর্মী টর্মী এসে এখানে মিছিল টিল করতো। তো ফলে তারা যখন কোনো অনুষ্ঠান করতো, আমি ওই সময়টাতে তাদের সাথে যোগাযোগ করতাম যে ভাই আমি যেতে চাই, কথাগুলো শুনতে চাই, পার্টি হিস্ট্রি জানতে চাইতাম। এমনকি আমি তাদের পার্টির অফিসেও গিয়েছি, তাদের যে বিভিন্ন ডকুমেন্টেশন থাকে না, এগুলো দেখার জন্য। ফলে আমার জন্য অ্যাক্সেসিবিলিটি ফার্স্ট ইয়ারে অনেক ভালো, মানে এটা অ্যাক্সেসেবল ছিল, যার কারণে আমি এটা গিয়েছি। তো পরে দেখা যায় তারা কোনো মিছিল টিছিল হলে, আমাকে মিছিল না, ওরা তো মিছিল করতে হয় না, 4 জনই লোক, তো বিভিন্ন ব্যানারে তারা আন্দোলন করলে আমাকে ডাকতো। ফলে আমি যে দাঁড়ায় থাকতাম। সেকেন্ড ইয়ারে দেখে দেখা গেল যে আমি হচ্ছে সিরাজুল আলম খানের সাথে দেখা করতে পেরেছি এবং তাদের সাথেই গিয়েছি, ছবিতে সবাই আছে। সিরাজুল আলম খানের সাথে দেখা করার পরে আমি আমার একটা অবজারভেশন দিয়েছিলাম যে ঠিক আছে, যে এই মানুষটা ভুল পলিটিক্স করার কারণে একটা পার্টি মারা গেল, এভাবে আমার অবজারভেশন ছিল, এমন না যে আমি খুব ফ্যাসিনেটেড। তারপর আমি ওনারা যখন নতুন কমিটি দিল ঢাবিতে, আবারও 2 জনের কমিটি, কিন্তু সেক্রেটারি এবং সভাপতি, সেই 2 জনের একজন আবার এখন ভিপি ইলেকশন করছে, মানে সেন্ট্রালে। তো তখন আমাকে বলা হলো যে আমরা একটা বর্ধিত কমিটি দিতে চাই, তোমার তো এটা নিয়ে ভালো পড়ালেখা করা আছে এবং ভালো কথা বলো, তুমি আমাদের সাংগঠনিক সম্পাদক হয়ে যাও। তো একটা পার্টির বর্ধিত কমিটি করতে গেলে তো আরও 50 জন লোকের দরকার, তাই না? তো সেটা না থাকার কারণে, এবং আমি নিজেও ওই সময় পোস্ট দিয়ে ক্লিয়ার করেছিলাম যে আমি মানে পড়ানো নিয়ে বিজি আছি, আমি তখন এডটেক প্ল্যাটফর্মে জয়েন করেছি। তো আপনারা জানেন আসলে তখন ওইটাই একটা ভ্যালুয়েবল কাজ বলে মনে হয়। আসলে আপনার বিরুদ্ধে কি হচ্ছে, আপনি কি বলছেন? না, আমার বিরুদ্ধে এখন এইগুলো প্রোপাগান্ডা আকারে ছড়ানো হচ্ছে যে আমি বাম রাজনীতি করেছি। আচ্ছা, মার্কস পড়া যদি বাম রাজনীতি হয়, তাহলে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে সবাই মার্কস পড়েছে, যারা শিবির করছে বা যারা ডান করছে সবাই মানে মার্কস পড়েছে, তাই না? আমরা সব ক্লাসেই পড়ি। এখন আমি যদি মৌদুদিও পড়তে পারি এবং আমি নিজে পড়াতেও পারি, তাহলে আমাকে শিবির বলেন। ইভেন 2013 সালে যখন আমাদের সাতক্ষীরায় আমার বাড়ি ক্র্যাকডাউন দেওয়া হয়, আপনারা জানেন, একদম পুরা সাতক্ষীরা ক্র্যাকডাউনে ছিল, এমন কোনো ব্যক্তি নাই যাদের নামে মামলা করা হয় নাই। আমি পর্যন্ত আমাদের যে ঘের আছে এগুলোতে যে ঘুমাইতে হয়েছে। 2013-তে আমার বন্ধুকে গুলি করা হয় এখান থেকে, ওই যে তখন শাহবাগ চলছিল, সাতক্ষীরাতে ক্র্যাকডাউন দেওয়া হয়, কারণ ওইটা হরতালের কারণে 7 দিন ঢাকা থেকে বিচ্ছিন্ন ছিল। সেই এলাকাতে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে আমার বন্ধুকে গুলি করে মারা হয়েছে। ইভেন এই আন্দোলনের সময় আমার যে চাচাতো ভাই রয়েছে, মানে আমার পরে, যেটা আমি ঢাকা থেকে আমি অ্যারেস্ট হওয়ার আগে সে আমার এলাকা থেকে অ্যারেস্ট হয়ে গেছে। আপনি কবে অ্যারেস্ট হয়েছেন? না, আমি তো অ্যারেস্ট হই নাই, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 15 জুলাই আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তারপর আমি উত্তরায় গিয়েছি, এবং আপনারা জানেন যে উত্তরা জমজমের পেছনে আমার বাসা, তো সেখানেই সবচেয়ে আন্দোলন জানা বেঁধেছিল। প্রতিদিনই আমি ছিলাম, বিশিষ্ট লেখক পুলিন বক্সি, আমি এবং উত্তরা যারা সমন্বয়ক রয়েছে, তার মধ্যে আমার একটা ছোটো ভাই রয়েছে, সে খুব স্বাস্থ্যবান। সো তাকে নিয়েই আমরা মূলত আন্দোলনে ছিলাম বিএনএসএ, এবং তারপরে কিন্তু জমজমে হামলা করা হয়। পরে হচ্ছে যে আমাদের এলাকায় যখন ক্র্যাকডাউন দেওয়া হয়, আপনারা দেখবেন যে রাতে রুম থেকে লোকজনকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিন্তু উত্তর এরিয়া, কারণ উত্তরার নিয়মটা হচ্ছে যে বাসার মানে প্রত্যেকটা রোডের 2 পাশে গেট দেওয়া আছে, সো আপনি রাতে পালাইতে পারবেন না। তখন আমি আমার ডিপার্টমেন্টের যে প্রফেসর তাসনিম সিরাজ মাহবুব, উনি আমাদের ইউনিভার্সিটির সব টিচারই সাহায্য করছিল যে আমাদের স্টুডেন্টরা কোথায় কেমন আছে। তো আমি দেখছি যে আমার বন্ধুও ছিল এখানে, বন্ধু দাঁড়িয়ে আছে হৃদয়, ও আমার বাসায় গেছিলো, যেহেতু কেউ ঢাকা থেকে বেরোতে পারে না। তো আমার বাসার সামনে থেকে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, আমার ওপরে থাকতো নর্দার্ন ইউনিভার্সিটি, ওদের যখন ধরছে তখন আমি বুঝছি যে আমি তো ঢাকা ভার্সিটির, আমার একবারেই ধরে নিয়ে যাবে। তো তখন আমি ম্যামকে জানালাম, ম্যাম বললো যে আমি একটা ব্যবস্থা করছি, উনি শিক্ষক নেটওয়ার্কে ছিলেন, সো টিচারদের কিন্তু একটা ছিল, তারা বললে আসতে দিত। তো আমি ওই সময় কী হয়েছে, যখনই শিথিল করছে আর কি, মাঝে মাঝে শিথিল করতো না কারফিউ, হ্যাঁ, তখন আমি ওই পাশ দিয়ে আর কি, আমাদের যে উত্তরের পাশে বস্তি আছে, আপনি দেখবেন 14 নম্বর সেক্টরের ওই পাশে, ওদিক দিয়ে বেরোনো যায় আবদুল্লাপুর দিয়ে, ওই দিক দিয়ে আমি ম্যামের বাসায় চলে আসছি, এবং ম্যামের বাসাতে আমি অনেক দিনই ছিলাম।
এবং সেখান থেকে আমি ধানমন্ডিতে আন্দোলন করতে গিয়েছি। ধানমন্ডি 32-এর পেছনে আমার বাসা, যেহেতু ম্যামের বাসায় ছিলাম এবং 3 কোয়ার্টার পড়ে গেলে কেউ আসলে বুঝতো না, অনেকেই এইভাবে করেছে। ফলে আন্দোলনে আমি সক্রিয় ছিলাম এবং 3 আগস্ট আমি বাড়িতে গিয়েছি। এবং আমি আরেকটা কথা বলি, আমি ওই সময় আমার ছোটো ভাইকে ধরে নিয়ে গেছে, তার এসএসসি পরীক্ষা ছিল। এমন কোনো লোক নাই যাকে আমি ফোন করি নাই, কেউ আমাকে রেসপন্ড করে নাই। কারণ তারা বলছে যে তোমার ভাই হচ্ছে জামাত শিবির করে, রাজাকার, মানে সাতক্ষীরা এলাকাতে তো এইভাবে ট্যাগিং করা হয়। এখন আমি কিছুদিন আগে এই ট্যাগিংও খাচ্ছিলাম যে আমি শিবির করি আমার বাড়ি সাতক্ষীরাতে। তো এইগুলো আসলে চলতেই আছে। ফলে আমি যে মূল দাবি জানিয়েছিলাম যে স্টুডেন্টগুলোর নিজস্ব একটা ভয়েস থাকা দরকার, সেই দাবিকে তারা অ্যাটাক না করে, এটার ভ্যালিডিটি, এটা ইনভ্যালিড নাকি ভ্যালিড এটা দাবি না অ্যাটাক করে তারা আমার ব্যক্তি অ্যাটাক করছে। এটা প্রমাণ করে যে আমার যে আদর্শগত বিজয় সেটা কিন্তু অর্জিত হয়েছে। এবং বিভিন্ন যারা ভিপি রয়েছে তারা কিন্তু আমার টোনেই এখন কথা বলা শুরু করেছে। আমি এর মধ্যে থামাই, আপনার ব্যক্তি আদর্শ কি? আপনি একজন শামীম হোসেন হয়ে ওঠার পেছনে আপনার আদর্শটা কি? আদর্শ বলতে আমি যে বললাম যে আমার ওই পড়ালেখার জগতের জন্যই আমার আজকে এই দুরবস্থা। বলে যে আমাকে যাদের সাথে ট্যাগিং করা হচ্ছে তাদের সাথে আমার বই নিয়ে পরিচয়, অনেকের সাথে আমার নীলক্ষেতে পরিচয় হয়েছে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। একজন ব্যক্তি কোন দল মতে আছে এটা বই পড়ার সাথে কী সম্পর্ক আছে, তাই না? একটা উদাহরণ দিই, যেমন আহমদ সাফা, সে নিজে জাসদ করতো এককালে। তারপর সলিমুল্লাহ খান, সে জাসদ ছাত্রলীগে ছিল, মানে যেটা দিয়ে আমাকে ট্যাগিং দিচ্ছে। তো তারা তো পরে রাজনীতি থেকে বেরিয়ে গেছে, আর ইভেন আমি 2 মাসও অ্যাক্টিভ ছিলাম না। তো ফলে এখন আপনি তাদেরকে বলেন না কেন জাসদ নেতা আহমদ সাফা, তাই না? আমার কাছে জিনিসটা হচ্ছে অ্যাক্টিভিজমটা ইম্পর্ট্যান্ট। আমি অলরেডি বলেছি যে আমি যাদেরকে গুরু মানি তাদের সবচেয়ে গুরু হচ্ছে ইকবাল আহমদ। মানে ইকবাল আহমেদ হচ্ছে পাকিস্তানি ইন্টেলেকচুয়াল, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে চিঠি লিখেছিল ডিপ্লোম্যাটদের কাছে। এটা খুব বিখ্যাত এবং তাকে কিন্তু পরে বাংলাদেশ থেকে পদক দেওয়া হয়। তো এই ইকবাল আহমেদ যখন পিএইচডি শেষ করে তখন আলজেরিয়া যুদ্ধ হচ্ছিল, তার বাড়ি কিন্তু পাকিস্তানে এবং সে বিহারি ছিল। তো যুদ্ধের সময় কি হলো, যুদ্ধ যেহেতু শুরু হয়েছে সে বললো যে না, আমার আর পড়ালেখার দরকার নাই, আল গো টু আলজেরিয়া অ্যান্ড জয়েন দ্য ওয়ার। সে কিন্তু পড়ালেখা বন্ধ করে আলজেরিয়া যুদ্ধ করতে গিয়েছিল। তার শিষ্য হচ্ছে ভাব শিষ্য আর কি, এডওয়ার্ড সাইদ, যার কথা আপনারা শুনবেন, ওরিয়েন্টালিজম। সে সাইদ কি করেছে, সাইদ হচ্ছে কলম্বিয়ার অধ্যাপক ছিল, তার বিখ্যাত বই ওরিয়েন্টালিজম পুরো বিশ্বে পড়ানো হয়। এবং তার একটা বই আছে দি কোশ্চেন অফ প্যালেস্টাইন। সে প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেছিল এবং একজন খ্রিস্টিয়ান ছিল। তো সে সারা জীবন প্যালেস্টাইনের পক্ষে লড়ে গেছে। তো এই ব্যক্তিটা 2013 সালে একবার পাথর নিক্ষেপ করেছিল ইসরায়েলের দিকে অ্যাজ এ প্রফেসর। বলেছিল যে এই শুধু বই লিখলে হবে না, আপনাকে প্রতিবাদও করতে নামতে হবে, রাস্তায় পাথরও নিক্ষেপ করতে হবে। এই জন্য সে এই জায়গাতে এসেছিল যে আমাকে শুধু লিখলে হবে না, আমাকে মাঝে মাঝে অস্ত্রও তুলে নিতে হবে, রেজিস্ট্যান্সের প্রতীক হিসেবে, সিম্বল হিসেবে দেখাতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে 24-এর অভ্যুত্থান মানুষকে আসলে মেধার ভিত্তিতে, তার যোগ্যতার ভিত্তিতে একটা জায়গা করে দিয়েছে। সেখানে আমার দল মত পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমি কাজ করতে পারবো। আপনার কাছে কি মনে হয় এই যে ডাকসু নির্বাচন, এটি কি আসলে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হতে পারে কিনা? আপনার কাছে কি মনে হয়? না, এখন তো সেটা মনে হচ্ছে না। আপনি মানুষের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ না করে, আমাকে নানাভাবে বলা হয়েছে যে লোকটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হতে পারে, যেটা একদিক থেকে দুঃখজনক, আবার আনন্দদায়কও বটে। কারণ একজন নোবেল লরিয়েটের সাথে আমার তুলনা হয় না। আমি একজন খুবই সাধারণ মানুষ। এই যে আমার ড্রেস আপ দেখলেও বোঝা যায় আমি ঘোরাঘুরি করি ক্যাম্পাসেই, কাউকে নিয়েই ঘুরি না, চা খাই, সবার সাথে আড্ডা দিই। সো এটাই আমার লাইফকে আমি মনে করি। আরেকটা বিষয় যে ডাকসুর পথটাই তো ওই জন্য, কিছুদিন আগে আমি আন্দোলন করলাম কোটা না মেধা। তো ডাকসুর পথটা হচ্ছে মেধাবীদের জন্যই হবে, কারণ তারা টিচার স্টুডেন্ট দুটোর সমন্বয় তো করবে। মেধাবীরাই বুঝতে পারবে আমাদের সিলেবাসে গ্যাপ আছে কোথায়। এটা তো একদম একাডেমিক কেন্দ্রিক রাজনীতি। আমি বলেছি আমার তো ছাত্রদল বাম ডান কারোর সাথে কোনো অসুবিধা নাই, তারা আমাদের ক্যাম্পাসেরই সন্তান, তাদের ঢাবিতে পরিচয় কি, তারা ঢাবির স্টুডেন্ট। এবং আমি ভিপি হলে তাদের পরিচয় থাকবে আমার স্টুডেন্ট, মানে আমার ভাই আমার বোন, তাই না? এই জায়গাতে আমার পরিচয় থাকবে। নির্বাচনের প্রচারণা চলছে, গতকাল থেকে শুরু হয়েছে নির্বাচনের প্রচারণা। প্রথম দিন আমরা দেখেছি যে শিবিরের একটি ব্যানার ফেস্টুন তারা কে বা কারা ছিঁড়ে ফেলেছে, এবং সেটি নিয়ে আপনার হয়তো নিশ্চয়ই আপনার নজরে এসেছে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? না, নির্বাচনে শিষ্টাচার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারা যেমন অনলাইনে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, আমি এটা সাপোর্ট করি না। আমি বলেছি যে আমি হচ্ছে একাডেমিক ডিসিপ্লিনের লোক, আমার দ্বারা যদি মনে করেন যে আমার উপর হামলা করে তাও আমি রেজিস্ট্যান্স করতে পারবো না, এটা ট্রু। তার মানে আমি ওইভাবে কাজে সহযোগী করতে পারি না। তো রাজনীতিতে শিষ্টাচার খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি কাউকে পছন্দ না হয়, আপনি একাডেমিক ডিসকোর্সে আপনি আলাপ করবেন যে ভাই তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না, তুমি এটা করেছো, ঠিক আছে, ভ্যালিড প্রুফ সহ বলতে হবে। তার মানে হচ্ছে কেউ যদি আইন ভায়োলেট করে, সেই আইনের বিচারের দায়িত্ব কার হাতে? জনগণের হাতে নয়, প্রশাসনের হাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারতো যে এখানে ম্যানিফেস্টো লাগানো যাবে না, আরেকজন ছিঁড়ে ফেলেছে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত করতে হবে। এটা সিম্পল ব্যাপার। রাজনীতিতে আপনি যদি শিষ্টাচার রক্ষা না করতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আস্তে আস্তে আগের মতো অবস্থায় ফিরে যাবে, এবং আমি এটা কোনোভাবেই সাপোর্ট করি না। আগামী ডাকসুতে যদি আপনি নির্বাচিত হয়ে যান, সেক্ষেত্রে কি বলবেন, কি মেসেজ? নির্বাচিত হলে আমি চেষ্টা করব সকল দল মত সবাইকে নিয়েই আসলে যাত্রা শুরু করতে। আমি বলেছি যে
যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তারা অলরেডি পাওয়ারফুল, তাদের পাওয়ারের পাশে তো আমি দাঁড়াতেই পারি না এবং পারবো না। তারা যেভাবে নানাভাবে এখনই আক্রমণ শুরু করেছে, তারা আমাকে নুরু বলতে চায়, তার মানে তারাও ভবিষ্যতে কিসের মেসেজ দিতে চায় আপনি বোঝেন, ওই টাইমে যেটা হয়েছে। তার মানে আমরা বলেছিলাম যে আমরা একটা সহ অবস্থানে রাজনীতি করব এবং ক্যাম্পাসটা তো আমাদের সবার। আমি বলেছি আমরা যে পচা খাবার খাই এটা তো আমি একা খাই না, ছাত্র দলের ছেলে মেয়েরা খায়। সারপোকা কামড় দিলে আসলে দল মত দেখে দেয় না, সবাইকেই দেয়। ফলে আমাদের আসলে সবাইকে একসাথে কাজটা করা উচিত ছিল। আমি যদি ভিপি হই অবশ্যই আমি অন্যান্য সংগঠন যারা এখানে ক্রিয়াশীল রয়েছে, যাদের এখানে অবশ্যই স্টেক রয়েছে, তাদের আদর্শের মানুষ রয়েছে, তার বাইরেও কিন্তু একটা মানুষ রয়েছে, তাদের ভিপি কে হবে, এই জন্য আমি ভিপিতে এসেছি। তাদেরও তো একটা ভিপি দরকার যারা এই দলগুলোর বাইরে আছে। তো তারা অলরেডি ভিপি, তারা ওই দলগুলোর লোকজনের ভিপি অলরেডি। তো তাদের সাথে অবশ্যই আমি আলোচনা করে বাকি একাডেমিক কাজগুলো সমাধান করব। আর আমার তো মনে হয় না যে রাষ্ট্রীয় ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপের দরকার আছে, কারণ ঢাকা ইউনিভার্সিটি একটা অটোনমাস বডি, এর সাথে রাষ্ট্রের আসলে ওই চ্যান্সেলরের সাথে আর কোনো সম্পর্ক নাই বাকিদের। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।